মাত্র দুটি মেশিন পাল্টে দিয়েছে চট্টগ্রাম বন্দরের খোলা পণ্য খালাসের কার্যক্রম। 5 মিনিটেই বোঝাই হচ্ছে ট্রাক। কমে এসেছে বড় জাহাজের অবস্থানের সময়। কলকারখানার বর্জ্যে মারাত্মক দূষণের শিকার গাজীপুরের বিভিন্ন এলাকা, বসবাসের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা। সৌরবিদ্যুতে বোরো আবাদের সেচ খরচ কমেছে অর্ধেকেরও বেশি। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় লাভবান ময়মনসিংহের কৃষক। বাগেরহাটের পানগুছি নদীতে ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মোড়েলগঞ্জ ও শরণখোলার মানুষ। চলতি বছরেই ব্রিজ নির্মাণের পরিকল্পনা সড়ক ও জনপথ বিভাগের। এবং বৈশাখী উৎসব উপলক্ষে বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব অংশ নিয়েছে শত শত তরুণ তরুণী। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি পারমিতা হিম। মাত্র দুটি মেশিন পাল্টে দিয়েছে চট্টগ্রাম বন্দরের খোলা পণ্য খালাসের পুরো কার্যক্রম। আগে যেখানে 40,000 টনের একটি বড় জাহাজ থেকে পণ্য খালাস করতে 15 থেকে 20 দিন সময় লাগত, এখন মাত্র 3 দিনে পণ্য খালাস করছে যন্ত্র দুইটি। সক্ষমতা ও গতিশীলতা বাড়ানোর অংশ হিসেবে 10 কোটি 77 লাখ টাকা ব্যয়ে বন্দরে চালু হয়েছে নিউমেটিক কনভেয়ার ও অটোমেটিক ব্যাগিং নামের এই সিস্টেম। চট্টগ্রাম থেকে শফিকুল আলমের প্রতিবেদন। লাইটারের শ্রমিকদের ঘন ঘন ধর্মঘট আর নানা আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দরে ব্যাহত হয় পণ্য খালাস কার্যক্রম। এতে দীর্ঘদিন ধরে পণ্য বোঝাই জাহাজ বন্দরে অবস্থানের কারণে আমদানি রপ্তানি কারকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতো বন্দরও। এমন বাস্তবতায় খালাসে গতি আনতে কানাডা ও বেলজিয়াম থেকে আনা হয়েছে ভোগ্যপণ্য খালাসের দুটি অত্যাধুনিক যন্ত্র। জাহাজ থেকে খোলাপণ্য সাকিং করে স্বয়ংক্রিয়ভাবে নিউমেটিক কনভেয়ার যন্ত্রের মাধ্যমে তোলা হচ্ছে ব্যাগিং মেশিনে। পরে সেখান থেকে প্যাকিং হয়ে বেল্টের সাহায্যে বস্তাবন্দি পণ্য উঠে যাচ্ছে ট্রাকে। মাত্র কয়েকজন শ্রমিক দিয়ে নতুন এই পদ্ধতিতে ঘন্টায় 170 টন খোলাপণ্য খালাস করছে যন্ত্র দুটি, আর মাত্র 5 মিনিটে বোঝাই হচ্ছে একটি ট্রাক। নতুন এই প্রক্রিয়ার কারণে কমে আসবে বন্দরে বড় জাহাজের গড় অবস্থান। ম্যানুয়াল সিস্টেমে হ্যাচের মধ্যে শয়ে লোক একসাথে ঢুকে, প্রতিটা হ্যাচে 100-150 লোক ঢুকে ওয়েট করতো, যেটা প্রপার ওয়েটিংও হতো না। ইম্পোর্টারকে সেটা আবার ব্যাগিং করতে হতো প্রপার মেজারমেন্ট দিয়ে, সেটা ডাবল কস্টিং হতো, যেটা ইম্পোর্টারের কস্টিংও সেভিং হচ্ছে। যেখানে ইতিপূর্বে জেনারেলি টাইম লাগতো একটা 30 থেকে 40,000 টনের খাদ্যশস্যবাহী জাহাজ থেকে 15 থেকে 16 দিন, আমরা এই ইকুইপমেন্টের কারণে 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা ডিসচার্জ করতে পারবো। ব্যবসায়ীরা এটিকে দেশের ব্যবসা বাণিজ্য ও বন্দরের উন্নয়নে বড় ধাপ বলে মনে করেন। ওয়ার্ল্ডের বিভিন্ন বন্দরের সক্ষমতার সাথে আমাদের সক্ষমতার একটা কম্পারেটিভ স্টাডি হবে এবং তুলনামূলকভাবে চট্টগ্রাম বন্দর কিন্তু এগিয়ে যাবে। লয়েডসের তথ্য মতে সক্ষমতার বিবেচনায় চট্টগ্রাম বন্দরের অবস্থান বিশ্বে এখন 76তম। নতুন এই পণ্য খালাস পদ্ধতির কারণে আরো কয়েক ধাপ এগিয়ে যাবে চট্টগ্রাম বন্দর, এমনটি আশা করছেন বন্দর ব্যবহারকারীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মারাত্মক দূষণের শিকার রাজধানীর কাছেই গাজীপুরের বিভিন্ন এলাকা। কলকারখানার রাসায়নিক দ্রব্য মিশ্রিত বর্জ্যে পরিবেশ দূষণের পাশাপাশি ব্যবহারের অনুপযোগী হচ্ছে অনেক জলাধার। বর্জ্য পরিশোধন ব্যবস্থা থাকলেও অনেক কারখানা তা ব্যবহার করছে না বলে অভিযোগ এলাকাবাসীর। দূষণে পুরো এলাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাইদুল ইসলামের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ভালো পানি পাইতাম, ভালো মাছ মারতাম। এখন খালের মাঝে আমরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে পানি ছাইরা মাছ মারতে পারি না, ময়লা আইনা তারা গাড়ি দেয় খালে আইনা ফালাইতেছে। পেছনের এই খালটির সুদিনের কথা জানাচ্ছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীর চালা এলাকার এই বাসিন্দা। শুধু এই এলাকাই নয়, উপজেলার দক্ষিণ ভাঙ্গাহাটি সহ সবুজ অরণ্যে ঘেরা বেশ কিছু এলাকার প্রতিটি খালের চিত্র এখন একই রকম। বছর 10 আগে এসব খালের পাশে বেশ কয়েকটি শিল্প কারখানার কার্যক্রম শুরুর পর থেকেই তাদের রাসায়নিক দ্রব্য মিশ্রিত দূষিত বর্জ্য ফেলা হচ্ছে এসব খালে। খালের মাধ্যমে দূষিত বর্জ্য গিয়ে পড়ছে নদীতে। মাঠ ছিল, মাঠে খেলতাম, এখন পানির গন্ধের কারণে মাঠে খেলা যায় না। বিঘা প্রতি আমরা 20-25 বিঘা ধান উৎপাদন করতাম, কিন্তু এখন আমার পাশে যে জমিটা এটা একেবারে অকেজ হয়ে গেছে। কোনো ব্যাঙ কীট পতঙ্গ পর্যন্ত এই বিষাক্ততার কারণে এখানে জীববৈচিত্র্য বিলীন হয়ে গেছে। খুব বেশি দিন আগের কথা নয়, যখন খালটির দুপাশের জমির ফসল ফলত এ খালেরই পানিতে।
কিন্তু শিল্প কারখানার দূষণের ফলে খালটির পানি এখন সম্পূর্ণভাবেই ব্যবহারের অনুপযোগী। যে শিল্পায়ন আশীর্বাদ হয়ে এসেছিল সেটি যেন গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে জেলাবাসীর। তাই পরিবেশবিদরা বলছেন, দ্রুত এ দূষণ রোধ করা না গেলে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে এসব এলাকার পরিবেশ। খালের মতো, জলাশয়ের মতো গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক ঐশ্বর্যকে জবাই করার ব্যবস্থা করছে। 7 থেকে 10 বছরের মধ্যে নদীভিত্তিক শিল্প, নদীভিত্তিক কৃষি, নদীভিত্তিক জীবন সম্পূর্ণভাবে বিপন্ন হবে। দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা সহ বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। প্রতিনিয়ত আমরা মোবাইল কোর্ট করে যাচ্ছি এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে আমরা জেল জরিমানা, কোথাও কোথাও তাদেরকে আমরা মুচলেখা দিয়ে ছেড়ে দিচ্ছি যে 2 মাসের মধ্যে তারা তাদের এই ইটিপিটি স্থাপন করবেন। গাজীপুরকে একটি পরিবেশ বান্ধব জেলা গড়ার জন্য আমরা 4G অর্থাৎ গ্লোরিয়াস গাজীপুর, গ্রিন গাজীপুর নামে আমরা ব্র্যান্ডিং করেছি। গাজীপুর জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে গাজীপুরে ছোট বড় প্রায় 6,500 শিল্প কারখানা রয়েছে, যার একটি বড় অংশই তৈরি পোশাক কারখানা এবং পোশাক শিল্প সহযোগী কারখানা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, গাজীপুর। ময়মনসিংহে বাড়ছে সৌর বিদ্যুৎ চালিত গভীর ও অগভীর নলকূপের সংখ্যা। এতে বড় আবাদে সেচ খরচ কমেছে অর্ধেকেরও বেশি। লাভবান হচ্ছেন কৃষক। ব্যাংক ঋণ সুবিধা সহ সোলার প্যানেল স্থাপনে সহযোগিতা করছে সেবাদানকারী অনেক প্রতিষ্ঠান। আর কৃষি কর্মকর্তারা বলছেন, এর ফলে বিদ্যুৎবিহীন অনেক এলাকা বড় আবাদের আওতায় এসেছে। সায়েম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আর ইঞ্জিন চালিত সেচ পাম্পে ডিজেলের অতিরিক্ত খরচের কারণে ময়মনসিংহে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সৌরবিদ্যুৎ। প্রতি বছরই নতুন নতুন এলাকা সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে বড় আবাদের আওতায় আসছে। কৃষকরা বলছেন, সৌরবিদ্যুতে সেচ খরচ অনেক কমে যাওয়ায় লাভবান হচ্ছেন তারা। আর ভোগান্তি ছাড়াই সময় মতো সেচ দিতে পারায় ফলনও ভালো হবে বলে আশা তাদের। বর্তমানে 400 টাকা দিলেই চলে। আর মেশিনের যে সেলুতে করতাম আমরা 8-10 লিটার করে তেল লাগতো, প্রায় 1000 টাকার মতো খরচ হইতো। অনেক টাকা খরচ হয়েছে গেছে গতবার, এবার তার থেকে মনে করেন যে অর্ধেক টাকা খরচ হয়নি। কোনো সময় কারেন্ট থাকে না, তখন হানি দেওয়া যায় না। আর সৌরবিদ্যুতে হলো যে বেলা দরকার লাগে এইবেলা হানি দেওয়া যায়। তো অন্যান্য বছরে যে পরিমাণ পানি আমরা দিতে পারতাম তার চেয়ে এটা থেকে পানি বেশি দিতে পারতেছি, কারণ এর খরচ নাই। ময়মনসিংহ অঞ্চলে কৃষকদের ব্যাংক ঋণ সুবিধা সহ সোলার প্যানেল স্থাপনে সহযোগিতা করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই নারী উদ্যোক্তা। 6 থেকে 7 লাখ টাকা খরচ করে 800 কাঠা জমি করতে পারলে 3 বছরের টাকাটা তাদেরকে টাকাটা পরিশোধ করার জন্য ব্যাংকের সহযোগিতাও পাশাপাশি আমি দিয়ে যাচ্ছি। যেসব এলাকায় বিদ্যুৎ নাই ওইসব এলাকায় ঘুরে ঘুরে আমি বের করে ওই সেচের ব্যবস্থা করতেছি সোলার প্যানেলের মাধ্যমে, যাতে বিদ্যুৎ সাশ্রয়ে কিছুটা অগ্রগতি আমি রাখতে পারি। কৃষি কর্মকর্তারা বলছেন, সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎবিহীন অনেক এলাকা বড় আবাদের আওতায় এসেছে। সোলার ইউজ করার কারণে যেসব এলাকায় বিদ্যুৎ ছিল না সেই সব এলাকায় বড় আবাদটা বেড়ে যাচ্ছে, ফলে দেশে বড় আবাদের বৃদ্ধি পাচ্ছে এবং ফলনও ভালো হচ্ছে। এমন সব জায়গায় সোলার প্যানেল ব্যবহার করে করা হচ্ছে যেখানে হয়তো বিদ্যুৎ পৌঁছাইতে আরো সময় লাগবে, আর খরচটাও দেখা যায় যে বিদ্যুৎ খরচের চেয়েও সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদন ব্যয় আরো কম। এগুলাতে আমরা খোঁজখবর রাখতেছি এবং আমরা উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগ জানায়, ময়মনসিংহে 10টি সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে প্রায় 1,500 একর জমিতে বড় আবাদ হচ্ছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলা সময় আরো থাকছে। 20 জেলার 53টি ইউনিয়নে ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী, নিরাপত্তা জোরদার। সাংগ্রাই উৎসবে মেতেছে বান্দরবান পার্বত্য জেলা। তারই অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হয়ে গেল জলকেলি বা পানি খেলা। তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে স্বাগত জানায় নতুন বছরকে। সে সাথে পবিত্র পানি ছিটানোর মাধ্যমে পুরাতন বছরের যত ক্লান্তি অবসাদ মুছে দেওয়ার উৎসব এই সাংগ্রাই। সুরের তালে তালে পানি ছিটিয়ে একে অন্যকে ঘায়েল করার চেষ্টা করছেন মারমা তরুণ তরুণীরা। পানি ছিটিয়ে প্রতিপক্ষকে কাবু করার এই খেলার নামই জলকেলি। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে সাংগ্রাই উৎসব উপলক্ষে জলকেলিতে মেতেছেন মারমা সম্প্রদায়। বিকেলে বান্দরবানের রাজার মাঠে জলকেলি খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। প্রতি বছর আমরা সাংগ্রাই যে বাংলার অবসর, তেমনি অনেকগুলি ক্ষুদ্র জাতীয় আছে, প্রত্যেকেই অবসর আছে, যেমন মারমার মহাসাংগ্রাই। সাংগ্রাই এটা মিলন, মহামিলন উৎসব, যার যার
আনন্দে ভাগিদার আমাদের সবার। আমরা প্রার্থনা করি এই আনন্দের সুখের সমৃদ্ধির জন্য সারা দেশে ছড়িয়ে পড়ে। বান্দরবানের বিভিন্ন অঞ্চল থেকে আসা 50টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। আমাদের ওখানে তো ইয়েটা নাই, চাকমাদের আর কি, আমরা তো চাকমা সম্প্রদায়ের মানমাদেরই হয় উৎসবটা, তাই দেখতে আসলাম, খুবই ভালো লাগছে। এভাবে আমরা সকল ছেলে মেয়েরা মৈত্রী পানি বর্ষণের মাধ্যমে আমরা পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আমরা বরণ করে নিই। ভালো লাগছে, অনেক আনন্দ করছি আমরা। বছরে একবারই আসে আমাদের এই দিনটি, তাই আমরা খুব মজার সাথে এই দিনটা উদযাপন করি। নতুন বছরকে বরণ করে নিতে আদিবাসীরা প্রতি বছরই এই উৎসবে মেতে ওঠেন। সময় সংবাদ, বান্দরবান। নেত্রকোনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতেই দলের দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে বেশ কয়েকজন আহত হন। বেলা 11টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি হাওর এলাকা পরিদর্শনের আগে জেলা কার্যালয়ে যান মির্জা ফখরুল। এ সময় তাকে ফুল দেয়া নিয়ে দুপক্ষের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে কার্যালয় ত্যাগ করেন মির্জা ফখরুল। পরে মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি হাওর অঞ্চল পরিদর্শন করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, সুষ্ঠু পরিবেশ থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি। কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমাদের লেখার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা উপজেলা চেয়ারম্যান, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো সব কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। তাই বন্ধুগণ, আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে চাই। নির্বাচনে ইনশাআল্লাহ আমরা জয়ী হব। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর ডিগ্রি সমমানের সরকারি সনদ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে সব মাদ্রাসায় এক শিক্ষানীতির দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। দাবির পরিপ্রেক্ষিতে আগামী সোমবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। যাদের শিক্ষা কারিকুলাম সরকার কর্তৃক অনুমোদিত নয়, অধিকন্তু এতদিন যে মাদ্রাসাসমূহের বিরুদ্ধে জঙ্গি প্রজননের অভিযোগ ছিল, এমন উগ্রগোষ্ঠীর মাদ্রাসাগুলোকে পুরস্কৃত করার ঘোষণাটি রীতিমতো হতাশাজনক। কওমি আলিয়া নির্বিশেষে সকল মাদ্রাসায় একই কিতাবপত্র পড়ানো হলে এবং সকলে একই প্রশ্ন ও পরীক্ষায় অংশ নেওয়ার পর একই সরকারি সনদ পেতে পারে, অন্যথায় নয়। কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান স্বীকৃতি দেওয়ার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে কুষ্টিয়ায় এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এই কওমি মাদ্রাসায় যারা শিক্ষা নেয় তাদেরকে একটা স্বীকৃতি দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। এতে তো ইসলামকে সম্মিলিত করার ব্যবস্থা করা হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই। এখানে মাননীয় প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের একটা সনদের ব্যাপারে কথা বলেছেন। দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান যাত্রী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরো দুজন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভ্যান চালক বিনোদ মুর্মু পরিবারের সদস্যদের নিয়ে ভ্যানে করে বিরামপুর থেকে নবাবগঞ্জ যাচ্ছিলেন। উপজেলার মির্জাপুরে পৌঁছালে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন বিনোদ মুর্মু। আহত অবস্থায় তার স্ত্রী, মেয়ে ও জামাতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে জেজিন্তা মুর্মুর মৃত্যু হয়। চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। বাংলার সময় আরো থাকছে। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাময়িক বরখাস্ত। 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত 10 এপ্রিল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে এক ছাত্রী যৌন হয়রানির লিখিত অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ঘটনা তদন্তে অধ্যাপক ডক্টর নাসিম বানুকে প্রধান করে 9 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একজন ছাত্রী উক্ত বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন যে দীর্ঘদিন থেকে এই শিক্ষক তাকে যৌন হয়রানি করে, এবং তার প্রমাণস্বরূপ একটি অডিও সেই ছাত্রী আমার কাছে উপস্থাপন করে। তো সেগুলো আমি রেজিস্ট্রারকে যাচাই বাছাই করার জন্য দেই, এবং যাচাই বাছাই করার পরে এই অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় সাময়িকভাবে উক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনা তদন্ত কাজ শেষ হলে তদন্তের প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 20 জেলার 53টি ইউনিয়ন পরিষদ নির্বাচন কাল। ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সামগ্রী। সকালে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ ভোটের বিভিন্ন সামগ্রী বুঝে নেন প্রিজাইডিং অফিসাররা। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এদিকে ভোট নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মেয়াদ শেষ হওয়া এবং ভোটার তালিকা হালনাগাদ হওয়া ইউনিয়নগুলোতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাগেরহাটের পানগুছি নদী তীরবর্তী উপজেলা মোরেলগঞ্জ ও শরণখোলা। নদীটিতে সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার হতে বাধ্য হচ্ছেন এ অঞ্চলের মানুষ। এতে প্রায়ই হচ্ছে দুর্ঘটনা। নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা অবিলম্বে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নদী পারাপারে নৌযানটি যাত্রী নিতে পারে প্রায় 30 জন, কিন্তু ধারণ ক্ষমতার দ্বিগুণ মানুষ নিয়ে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণভাবেই চলছে বাগেরহাটের পানগুছি নদীর ইঞ্জিন চালিত ট্রলারগুলো। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার হতে বাধ্য হন তারা। প্রায়ই ট্রলার মালিকদের স্বেচ্ছাচারিতায় অতিরিক্ত যাত্রী বোঝাই করায় ঘটছে দুর্ঘটনা। 70-80 জন 100 জন হইলে তারা এই যাত্রীগুলা ছাড়ে ট্রলারগুলো। এখানে যে ব্রিজ থাকার কথা সেই ব্রিজ নাই, এবং কি ভালো সুন্দর ঘাটেরও ব্যবস্থা নাই। নদীতে যখন স্রোত থাকে তখন বাসা থেকে আসতে আমাদের অনেক প্রবলেম হয়। সময় মতো নাইয়া ট্রলার পাচ্ছি না, সময় মতো নাইয়া ফেরি পাচ্ছি না। তাই জনদুর্ভোগ এড়াতে দ্রুত পানগুছি নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। খুবই আমরা রিস্কে যাই এখান থেকে। এখানে যদি একটা ব্রিজ হওয়ার পরিকল্পনা হয় তো সেটা আমাদের জন্য খুবই কল্যাণকর হবে। আমি ঘেওয়ার ট্রলার চালাই, আমারও একটা দাবি এই ব্রিজ হোক পানগুছি নদীর উপরে। মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল, মোংলা, এমনকি মঠবাড়িয়া, ভান্ডারিয়ারও একটা অংশের লোকজন এখানে থেকে চলাফেরা করে, যে কারণে ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানালেন, পানগুছি নদীর ওপর ব্রিজ নির্মাণে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ব্রিজের লেন্থ দরকার 1400 মিটার এবং দুই পাশের অ্যাপ্রোচ সহ 2 কিলোমিটার, টোটাল 412 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা অলরেডি গত ডিসেম্বর মাসে প্রেরণ করেছি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে গত 10 বছরে পানগুছি নদীতে প্রায় অর্ধশত ছোট বড় দুর্ঘটনা হয়েছে। এতে মারা গেছে প্রায় 30 জন। সবশেষ গত 28 মার্চ 80 জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী ও শিশু সহ 18 জনের প্রাণহানি ঘটে। সময় সংবাদ, বাগেরহাট। নরসিংদীতে কালের বিবর্তন আর পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। তুলনামূলকভাবে সহজলভ্য ও বিকল্প পণ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে মাটির তৈরি গৃহ সামগ্রী। এতে অস্তিত্ব সংকটে পড়েছে এই শিল্পের সঙ্গে জড়িতরা। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শৈল্পিক দক্ষতা ও হাতের নিপুণ স্পর্শে কারুকাজের মাধ্যমে মাটি দিয়ে নিত্য ব্যবহার্য পাত্র তৈরি করছেন নরসিংদীর মৃৎশিল্পীরা। নকশা করা হাঁড়ি পাতিল, কলস, ফুলের টব, পুতুল, পাখি সহ বাংলার চিরাচরিত সব নিদর্শন উঠে আসে তাদের তৈরি এসব শিল্পে। কিন্তু দিন দিন আধুনিকতার ছোঁয়া আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীন হতে চলেছে ঐতিহ্যবাহী এই শিল্প। ফলে অনেকটা মানবেতর জীবনযাপন করতে হচ্ছে মৃৎশিল্পীদের। রাবার বাড়িতে প্লাস্টিক সব কিছু বাড়িছে, মাটির কাজ চলে না। আজ মানুষের নিচে বানাইছি, অনেক কলসগুলি চলে না, এই বললে অনেক খালি হরা তাওয়া মেহনত হিসাবে আমরা পয়সা পাই না। এবার লাকড়ি, খের, যে জাম মানে জাতীয় ব্যবসা আমরা না করেও পারি না। সরকার যে আমরা ভাই চাই তো আমরা কয়েকদিন বাঁচো মারি, না হলে কোদা মরুন লাগবো। মৃৎশিল্পীরা বলছেন পরিশ্রম অনুপাতে পণ্যের ন্যায্য মূল্য পান না তারা। এ কারণে পেশার প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেকে, খুঁজছেন বিকল্প পেশা। আগের চাহিদা কম, এই জন্য এইগুলো এখন আর বানায় না। বহুত কম বিক্রি হয়, আমরা অস্ত অন্য কামও করি, সামান্য করি।
তবে ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে মৃৎশিল্পীদের সংগঠিত করে প্রশিক্ষণ প্রদান ও প্রয়োজনীয় ঋণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যদি লোনের ব্যবস্থা করি তাহলে মনে হয় তাদের জীবনমান ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমার সাথে কেউ এখন পর্যন্ত ওইভাবে তাদের সহযোগিতার বিষয়ে যোগাযোগ করেনি। আমি নিজে থেকেই এখন তাদের কাছে যাব এবং তাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় নিশ্চয়ই সরকার তাদের পাশে থাকবে। জেলার বেলাবো, পলাশ ও শিবপুর উপজেলার হাজারো পাল পরিবারের মধ্যে এখন মাত্র 2.5 শতাধিক পরিবার ধরে রেখেছেন পূর্বপুরুষের এ পেশা। পহেলা বৈশাখ উপলক্ষে ঠাকুরগাঁও সীমান্তে বসল দুই বাংলার মিলন মেলা। স্বজনদের সাথে দেখা করতে সীমান্ত এলাকায় জড়ো হন বাংলাদেশ ও ভারতের মানুষ। সকাল থেকে ঠাকুরগাঁওয়ের জনগা, বুজরুক, বেতনা সীমান্ত সহ বেশ কয়েকটি সীমান্ত এলাকায় ঢল নামে মানুষের। নানা বয়সী হাজার হাজার মানুষ বিকেল 4টা পর্যন্ত সুযোগ পান স্বজনদের সাথে দেখা করার। আপনজনদের সাথে দেখা করে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে, আবার অনেকে কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ বিনিময় করেন উপহার সামগ্রী ও খাবার। এ সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। 1947 সালের দেশ বিভক্তির পর থেকে প্রতি বছর পহেলা বৈশাখে এ আয়োজন করা হচ্ছে। 10 বছর থেকে দেখা হয় নাই। আজকে আমরা শুনলাম মোবাইলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ হয়েছিল যে তারা নাকি এই এলাকায় আসবে, এই সুবাদে আমরা এখানে আসছি। ভারতের ভাটল বর্ডারে আমার শালিকে দেখতে আসছি। ওনারা আমাদের কিছু কাপড় চোপড় দিয়েছে, আমরা ইলিশ মাছ কিছু ঘড়ি দিয়েছে। একজন দেখা হয়েছে, আরো সবগুলাই আছে, কার সাথে দেখা হয়নি। কত বছর পরে ওরা বাবা জীবনে দেখি নাই, জন্ম অবধি দেখি নাই। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা পঞ্জিকা অনুযায়ী পহেলা বৈশাখ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সপ্তাহব্যাপী উৎসব শুরু হয়েছে। উৎসবের প্রথম দিনে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী সিঁদুর উৎসব। এই আয়োজনকে ঘিরে জেলায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। সকালে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়িতে জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়ে দেবী কালীর পূজা অর্চনা করা হয়। শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এরপর গৃহবধূরা বেতে ওঠেন সিঁদুর খেলায়। মনোবাসনা পূরণ ও জগৎ সংসারের শান্তি কামনা করেন তারা। আর তরুণীরা পরস্পরের মুখে রং লাগিয়ে আনন্দ উপভোগ করেন। প্রতি বছরের দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষ মেতে ওঠেন এই প্রাণের উৎসবে। দর্শক, দেশের বিভিন্ন স্থানে আজও চলছে বৈশাখী মেলা। এই মুহূর্তে সিলেটের রিকাবি বাজারে রয়েছেন আব্দুল আহাদ এবং বরিশালের বিএম স্কুল মাঠে আছেন ফিরদৌস সোহাগ। সেখানকার আয়োজনের খবরাখবর জানতে সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমে যাব সিলেটে আহাদের কাছে। হ্যাঁ পারমিতা, গতকাল বাঙালি প্রাণের উৎসব পহেলা বৈশাখ শেষ হলেও আজ পর্যন্ত এখনো পর্যন্ত বৈশাখী আমেজের কোনো কমতি নেই সিলেটে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমি আছি সিলেটের নগরীর রিকাবি বাজার এলাকার একটি বৈশাখী মেলায় এবং এই বৈশাখী মেলায় গতকালের মতো আজকেও প্রচুর মানুষ দর্শনার্থী এসে উপস্থিত হয়েছেন। কেউ তাদের পছন্দের পণ্য তারা কিনে নিয়ে যাচ্ছেন, আবার অনেকে আসলে দেখতে এসেছেন যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন আপনারা জানেন। এবং এই বৈশাখী মেলার আয়োজন করেছে 15 ব্যাপী মেলা চলে গত 6 তারিখে শুরু হয়েছিল। সিলেট জেলা প্রশাসনের সহায়তায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি এই মেলার আয়োজন করেছে এবং এই মেলাকে কেন্দ্র করে যেহেতু রিকাবি বাজার সিলেট নগরীর প্রাণকেন্দ্র ধরা হয় এই রিকাবি বাজারকে, এই জন্যই মূলত সিলেট নগরীর সব মানুষের স্রোত আমরা দেখতে পাচ্ছি এই মেলাকে ঘিরে। তারা আজ সকাল থেকেই তাদের পছন্দের পণ্য সামগ্রী তারা কিনে নিয়ে যাচ্ছেন এবং যেহেতু এখানে প্রায় শতাধিক স্টল বসেছে এই মেলা এবং এই স্টলগুলোর অধিকাংশ স্টলের মালিক আমরা দেখতে পাচ্ছি যে নারীদেরকে তারা তাদের নিজের তৈরি করা তাদের হাতের কাজ এইসব মূলত পণ্য নিয়ে এসেছেন এই মেলায় তারা এবং এই পণ্যগুলো আবার কেউ আবার খাবারের পণ্য নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পিঠা, আবার অনেকে বালিশের কাবার, তারপরে হাতের তৈরি করা পুতুল, তারপর হ্যান্ডিক্রাফট যেগুলো গহনা, এগুলোই মূলত এই মেলায় স্থান পেয়েছে। এবং আরেকটা বিষয় যে আপনাদেরকে বলবো যে এই রিকাবি বাজারের পাশাপাশি সিলেট নগরীর আরো বেশ কয়েকটি জায়গায় এরকম ছোট ছোট মেলা হচ্ছে এবং সিলেটের সর্বস্তরের মানুষ সেই মেলাগুলোতে গিয়ে তাদের পছন্দের পণ্য কিনছেন এবং তাদের সময়গুলো আনন্দে অতিবাহিত করছেন। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সিলেটের বৈশাখী মেলার খবর। চলে যাব বরিশালের সহকর্মী ফেরদৌস সোহাগের কাছে।
আহাদ আপনাকে ধন্যবাদ। আমি আছি বরিশালের বৈশাখী মেলায় বিএম স্কুল প্রাঙ্গণে। বরিশালের এই বৈশাখী মেলাটি কিন্তু ঐতিহ্যবাহী বৈশাখী মেলা, 35তম উদীচী বৈশাখী মেলা চলছে এখানে। আমরা যেটা দেখতে পেয়েছি যে বিকেল থেকে আমরা এখানে অপেক্ষা করছিলাম, আমরা যেটা দেখেছি যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হবার সাথে সাথে প্রচুর মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে কয়েক হাজার মানুষ বরিশালের এই উদীচী বৈশাখী মেলায় অপেক্ষা করছেন, যারা ঘুরোঘুরি করছেন, কেনাকাটি করছেন। আমরা উদীচী কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে 130টি স্টল রয়েছে এখানে। স্টলগুলোতে বিভিন্ন ধরনের ছোটদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের তৈজসপত্র, বড়দের ব্যবহার্য জিনিস সহ নানা রকমের খেলনা এখানে রয়েছে। তার মধ্যে রয়েছে হাতি, ঘোড়া, পুতুল, বাঘ, মাটির তৈরি জিনিসপত্র, লোহার তৈরি জিনিসপত্র সহ সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সাথে, তারা কিন্তু সাদা পোশাকে পুলিশ, পোশাকধারী পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক রয়েছেন। এই জায়গাটিতে বেশ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিদিনই কিন্তু এখানে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে উদীচী বৈশাখী মেলার সামনে যে জায়গাটিতে এখানে প্রতিদিন সন্ধ্যার সময় অনুষ্ঠান হয়, সেই সন্ধ্যার অনুষ্ঠান উপভোগ করার জন্য কিন্তু প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছেন। বৈশাখী মেলাকে কেন্দ্র করে এই জায়গাটি একটু বিনোদন কেন্দ্র হিসাবে তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। 35তম এই বৈশাখী মেলায় প্রচুর লোক অপেক্ষা করছে এবং প্রচুর লোক ঘুরোঘুরি করছে। সাধারণত বরিশালে আসলে বিনোদনের খুব একটা জায়গা না থাকার কারণে কিন্তু এই মেলাটির জন্য প্রতি বছর মানুষ কিন্তু অপেক্ষা করে থাকেন। 3 দিন ব্যাপী এই বৈশাখী মেলার দ্বিতীয় দিন আজ। বরিশালের এই বৈশাখী মেলা ছাড়াও চারুকলার একটি বৈশাখী মেলা রয়েছে, যেটি অনুষ্ঠিত হচ্ছে বরিশাল নগরীর আরেকটি কলেজের ভেতরে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সিটি কলেজ প্রাঙ্গণে এটি হচ্ছে। এছাড়া আরেকটি জায়গায় অনুষ্ঠান হচ্ছে সন্ধ্যার সময়, সেটি হচ্ছে শব্দাবলী গ্রুপ থিয়েটারের আয়োজনে বরিশাল নগরীর যে শহীদ মিনার, মেইন শহীদ মিনার রয়েছে সেই জায়গাটিতে, প্রধান শহীদ মিনার প্রাঙ্গণে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যার পরপরই কিছুক্ষণের মধ্যে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হবে এবং রাত 10টা অবধি চলবে। এছাড়া আমরা বরিশাল শহরের বিভিন্ন জায়গায় ছোটখাটো আরো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মোটামুটি বরিশালের এই মেলা থেকে আমি জানাচ্ছিলাম। এখন আমরা ফিরবে স্টুডিওতে পারমিতা হিমের কাছে। পারমিতা। দর্শক, বৈশাখী মেলার খবরাখবর জানছিলাম। সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ এবং বরিশাল থেকে যোগ দিয়েছিলেন ফিরদাউস সোহাগ। বাংলা সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাত্র 2টি মেশিন পাল্টে দিয়েছে চট্টগ্রাম বন্দরের খোলা পণ্য খালাসের কার্যক্রম। 5 মিনিটেই বোঝাই হচ্ছে ট্রাক। কমে এসেছে বড় জাহাজের অবস্থানের সময়। কলকারখানার বর্জ্যে মারাত্মক দূষণের শিকার গাজীপুরের বিভিন্ন এলাকা। বসবাসের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা। সৌরবিদ্যুতে বোরো আবাদের সেচ খরচ কমেছে অর্ধেকেরও বেশি। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় লাভবান ময়মনসিংহের কৃষক। বাগেরহাটের পানগুছি নদীতে ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মোরেলগঞ্জ ও শরণখোলার মানুষ। চলতি বছরেই ব্রিজ নির্মাণের পরিকল্পনা সড়ক ও জনপথ বিভাগের। এবং বৈশাখী উপলক্ষে বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব। অংশ নিয়েছে শত শত তরুণ তরুণী। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।